আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে গল্পটা শুরু করার আগেই বলে নিচ্ছি, এটা কিন্তু গল্পের শেষ পার্ট। তো চলো দেরি না করে গল্পের শেষ পার্টটা শুরু করা যাক। আমি স্পৃহাকে বললাম, এতদিন যখন আপনার প্রয়োজনে এসেছি, শেষবেলায় এসেও আপনাকে সাহায্য করব। আমি আপনার মতো না। আর হ্যাঁ, টাকার কথা বললেন তো, যতটা ছোট মনের মানুষ ভাবেন, আসলে আমি ততটা ছোট মনের মানুষ না। আমার যদি আপনার কাছ থেকে টাকাগুলো ফেরত নেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে কখনো খরচই করতাম না। কথাগুলো বলে আমি আমার রুমে চলে যাই। সারা রাত মন খারাপ করে শুয়ে থাকি। কালকে স্পৃহা আমাকে ছেড়ে চলে যাবে, এটা মানতে কষ্ট হচ্ছে। কাল থেকে আবার আমি একা হয়ে যাব। স্পৃহাকে হাসানের কাছে রেখে আমি আমার মা বাবার কাছে চলে যাব। স্পৃহাও কি আমার মতো মন খারাপ করবে? কারণ সেও তো আমার সাথে অনেক দিন ছিল। তার কিছুটা মন খারাপ তো আমি দাবি করতেই পারি। রাতে ভালো করে ঘুম হয়নি, যার কারণে অনেকটা বেলা করে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখলাম স্পৃহা সবকিছু রেডি করে ফেলেছে। বুঝলাম হাসানের কাছে যাওয়ার জন্য খুব তাড়া ওর। আমি স্পৃহার দিকে তাকাতেই জাস্ট স্তব্ধ হয়ে গেলাম। আজকে জীবনের সবচেয়ে সুন্দর করে সেজে এসেছে। এর আগে কখনো আমি তাকে এত সুন্দর করে সাজতে দেখিনি। এত সুন্দর করে সাজার কারণ কি হাসান? অথচ আমার জন্য কখনো এভাবে সাজেনি সে। তারপরও আমি নির্লজ্জের মতো তাকে ভালোবাসতে চেয়েছি। না, আর না, অনেক হয়েছে। আমি তাকে কখনো আমার নিজের করে নিব না। সে যদি হাসানের কাছ থেকে চলে আসে, তবুও আমি তাকে ফিরিয়ে দেব। সে আমার ভিতরটাকে অনেক জ্বালিয়েছে। আমি তো এত জ্বলতে চাইনি। আমি শুধু একটু ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে জ্বালিয়েছে। সকাল 10টার সময় আমি আর স্পৃহা রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। হাসান নাকি 12টার সময় আসবে। স্টেশনটা আমাদের এখান থেকে কিছুটা দূরেই। স্পৃহা একটু আগে রওনা দিয়েছে। আমি স্পৃহার দিকে তাকাচ্ছি না। ওই চেহারাটা আমাকে ভুলে যেতে হবে, কখনো চাইলেও আর দেখতে পারবো না। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে আমাদের যেতে অনেক সময় লাগলো। 12টার উপর বেজে গেল। আমি হাসানের সাথে দেখা করলাম না। দূর থেকেই স্পৃহাকে রেখে চলে আসলাম। স্পৃহা হাসানকে গিয়ে জড়িয়ে ধরবে, এটা আমি সহ্য করতে পারবো না। এমন দৃশ্য আমার চোখের জন্য ক্ষতিকর। তাই স্পৃহাকে স্টেশনে পৌঁছে দিয়েই আমি বাসায় চলে আসবো বলে ঠিক করি। আমি বাসায় চলে আসলাম। স্পৃহা নামের মানুষটাকে ভুলে সব গুছগাছ করতে শুরু করলাম। বাবা মাকে বলেছিলাম আমার কাজ শেষ হলে তাদের কাছে চলে আসব। সত্যি বলতে ওই দিন না গিয়ে ভুল করেছি, কারণ এখানে আমার কোনো কাজ ছিল না। দুঃখ পাওয়ার জন্য শুধু শুধু এতদিন এখানে ছিলাম, এর বেশি কিছু না। বিকেল 4টা বাজে, আকাশের দিকে তাকিয়ে আছি। আজও আকাশটা মেঘে ঢাকা। অনেকটা খারাপ লাগছিল। মনে হচ্ছিল কিছু একটা আমি হারিয়েছি। তবে সান্ত্বনার বাণী এটাই, যাকে হারিয়েছি সে কখনো আমার ছিল না। আমি যখন প্রচন্ড মন খারাপ করে ওই মেঘ জমা আকাশের দিকে অভিমান করে তাকিয়ে আছি, ঠিক তখন অনুভব করলাম কেউ একজন পেছন থেকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতেছে। পেছন ঘুরেই সেই চিরপরিচিত মানুষটাকে দেখতে পেলাম। হ্যাঁ, স্পৃহা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারলাম না। স্পৃহা যখন কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। হাসান ছেলেটা অনেক খারাপ। আমি বাদেও সে অন্য মেয়েকে ভালোবাসে, অন্য কারো সাথে রিলেশন করে। আমি তোমার কাছেই থাকতে চাই। আমার ভুল হয়ে গিয়েছে। আমি তোমার বিশুদ্ধ ভালোবাসাটা বুঝতে পারিনি। তুমি একটাবার আমাকে বুঝাতে পারতে, আমাকে জোর করতে পারতে। যাকে ভালোবাসো তাকে চিরতরে আপন করে পাওয়ার জন্য কি একটু জোর করতে পারো না? আমি তোমার সাথেই থাকতে চাই। তোমাকে কখনো হারাতে চাই না, ভুল বুঝতে চাই না, কষ্ট দিতে চাই না। যতদিন বাঁচবো শুধু তোমার জন্য, তোমার ভালোবাসার মানুষ হয়ে বাঁচবো। এতটা ভালোবাসবো যার বেশি আর ভালোবাসা যায় না। বলো, আমাকে ক্ষমা করেছো তুমি? স্পৃহার কান্নাটা সত্য, তার চোখের পানিটা বিশুদ্ধ। আমার খুব ইচ্ছে করেছিল নিজ হাতে তার চোখের পানিটা মুছে দিয়ে তার কপালে একটা চুমু দিই, তাকে বলে দিই আমিও এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। কিন্তু আমি তেমন করলাম না। যে মানুষটা আমাকে এত জ্বালিয়েছে, আমিও তাকে জ্বালাতে চাই। আমি তাকে দেখাতে চাই আমিও তাকে ছাড়া বাঁচতে পারবো। হয়তো ভালো থাকতে পারবো না, তবে বাঁচতে পারবো। আমি স্পৃহাকে আমার কাছ থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে আমি বলি, ক্ষমা কি এতই সহজ? আমার তো তোমার ভালোবাসার এখন দরকার নেই। তুমি তোমার বয়ফ্রেন্ডকে অন্য একটা মেয়ের সাথে দেখেছো, আর তখন তোমার মনে হয় যে তুমি তার কাছে যাবে না। বাহ, স্বার্থপর মেয়ে, বাহ। তা কি দেখলে তুমি? মেয়েটা কি দাবি করছে তোমার বয়ফ্রেন্ডের কাছে? মেয়েটার পেটে বাচ্চা নাকি? ধোকা দিয়েছে তোমার গুণধর বয়ফ্রেন্ড তোমাকে? স্পৃহা তখন বলল, হাসান মেয়েটাকে টাকা দিচ্ছিল সবকিছু ভুলে যাওয়ার জন্য, যাতে করে সে তার জীবন থেকে সরে যায়। সে এটাও বলছিল আমার সাথে বিয়ে হলে টাকা পয়সার কোনো অভাব থাকবে না।
দরকার হলে সে তাকে আরও টাকা পয়সা দেবে, তবুও যেন তার জীবন থেকে সরে যায়। আমার ভাগ্যটা ভালো, আমি সব শুনে ফেলি। তখনই আমি ওখান থেকে চলে আসি। আমি তখন স্পৃহার দিকে চোখ করে বললাম, দেখো, তুমি এখানে নিজেকে সেলফিশ হিসেবে প্রমাণ করছো। তোমার বয়ফ্রেন্ডের খারাপ সময়ে তার পাশে থাকা উচিত ছিল, কিন্তু তুমি থাকোনি। আমার সাথে থাকতে চাইছো হাসানের খারাপ রূপটা তোমার সামনে প্রকাশ পেয়েছে বলে, না হলে তো আমার কাছে আসতে না। এটাকে ভালোবাসা বলে না, এটাকে নিজের ভালো থাকা বলে। তুমি সবসময় নিজের ভালো থাকাটাকেই বড় করে দেখেছো, অন্যের ভালো থাকাটার গুরুত্ব তোমার কাছে কখনোই ছিল না। আমাকে ক্ষমা করো, আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি জানি এটা মেনে নিতে আমার অনেক কষ্ট হবে, তবুও আমি মেনে নিব। আমার মুখ থেকে সরাসরি এমন না শব্দটা শুনে স্পৃহা হাউমাউ করে কাঁদতে থাকে। আমার খুব কাছে এসে আমার দুই গালে দুই হাত রেখে বলতে থাকে, না, এমন করতে পারো না। আমার একটা ভুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না। বলো, তুমি কি চাও আমি তাই করব, তবুও তোমাকে আমার চাই। তুমি আমার স্বামী, যাকে ভালোবাসো, তার একটা ভুল তুমি ক্ষমা করতে পারবে না? আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। একটাবার বলো আমাকে কি করতে হবে, আমি সব কিছুর জন্য প্রস্তুত আছি। আমি আমার গাল থেকে স্পৃহার হাত দুটো সরিয়ে দিয়ে বলি, অনেক দেরি করে ফেলেছো তুমি। এই কথাগুলো যদি তুমি আর একটা দিন আগে আমাকে বলতে, পুরো পৃথিবী সমতুল্য ভালোবাসা দিয়ে তোমাকে বরণ করে নিতাম আমি। কিন্তু তুমি সেটা করনি। তুমি অনেকটা দেরি করে ফেলেছো। আমাদের মতো ছেলেরা অন্ধকারে জোনাক পোকার মতো ঘুরে বেড়ায়। যারা ভালোবেসে ধরে রাখতে পারে তারা ভাগ্যবান, যারা ভালোবাসার পরেও বুঝতে পারে না তারা কপাল পোড়া। যারা হারিয়ে আবার ফিরে পেতে চায় তারা দুর্ভাগা। কারণ আমরা ফিরি না, আমরা মহাকালের অন্তরপুরে হারিয়ে যাই। অন্ধকারের মধ্যে আলো ছড়াতে ছড়াতে জোনাক পোকার মতোই একসময় অন্ধকারে বিলীন হয়ে যায় আমরা। তোমাদের মতো মেয়েরা আমাদেরকে ধরে রাখার ক্ষমতা রাখো না। আমাদের মতো ছেলেদেরকে তোমরা ডিজার্ভ করো না। কারণ আমরা সত্যিই অনেক ভালো ছেলে, যেটা তোমরা কখনোই বুঝতে পারো না, পারলেও দেরিতে। আমাকে না পাওয়ার আফসোস নিয়ে তিলে তিলে মরবে তুমি, এটাই হবে তোমার জন্য আমার ভালোবাসার শাস্তি। আমি কাল চলে যাব, তুমিও চলে যাও তোমার বাবা মায়ের কাছে। বাবা মাকে জীবনে অনেক ধোঁকা দিয়েছো, তাদের কাছে ক্ষমা চেয়ে দেখো, তারা ক্ষমা করে দিবে। তাদের পছন্দেই বিয়ে করে নিও, সুখী হবে। না হলে এখানে থেকেই নতুন কাউকে খুঁজে নিও, ঠিক হাসানের মতো। কথাগুলো বলার পর স্পৃহার দু চোখ বেয়ে অজোর ধারায় বর্ষণ হতে থাকে। আমি বুঝতে পারি আমার কথাগুলো তার ভিতরটাকে অনেক আঘাত করেছে। সে ভীষণ কষ্ট পেয়েছে। স্পৃহা আর কোনো কথা বলতে পারে না, কারণ আমি তার সব কথা কেড়ে নিয়েছি। সকাল হলে আমি আমার নিজের বাসায় চলে যাই। স্পৃহা অনেক অনুরোধ করে থাকার জন্য, কিন্তু আমি থাকি না। সে বুঝুক ভালোবাসার মানুষটাকে না পেলে কেমন লাগে। চলে আসার আগে আমি বিয়ের কাবিননামাটা সাথে করে নিয়ে আসি আর বলি, তুমি যদি কখনো বিয়ে করতে চাও আমাকে বলবে, আমি তোমাকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেব। পবিত্র কাবিননামাটা তোমার মতো মেয়ের কাছে থাকতে পারে না, এটার মূল্য তুমি বুঝবে না। যারা স্যাড এন্ডিং পছন্দ করেন তাদের জন্য এখানেই গল্পটি সমাপ্ত। আর যারা হ্যাপি এন্ডিং পছন্দ করেন তারা বাকিটাও শুনতে থাকুন। বাসায় আসার পর স্পৃহা আমাকে অনেক ফোন করে, কিন্তু আমি ফোন ধরি না। আমি তাকে ছেড়ে বাঁচা শুরু করি, শুধুমাত্র আমার জন্য বাঁচা শুরু করি আমি জানি স্পৃহা আমার জন্য এখনো কাঁদে, কারণ সেদিন আমি তার চোখে আমার জন্য সত্যি ভালোবাসা দেখেছিলাম। আমি চাই আমাকে না পাওয়ার আফসোসটা সে সারা জীবন করুক। 6 মাস পরের কথা। এই 6 মাস আমি স্পৃহার সাথে একটিবারও কথা বলিনি, দেখা করিনি। 6 মাস পর বাবা মাকে সব বলি আমি। একদিন বাবা মা, বোন আর আমার বোন জামাইকে নিয়ে স্পৃহাদের বাসায় যাই আমি। বাসাটা চিনতে কষ্ট হলেও ঠিকই চিনে নিলাম। আমাকে বাসায় দেখে স্পৃহার বাবা এগিয়ে আসলেন, কারণ তিনি সব জানতেন। আমি তাকে আগেই সব বলেছি। আমি স্পৃহার কথা জানতে চাইতেই একটা বন্ধ ঘর দেখিয়ে দিল আমাকে। আমি ঘরের দরজা খুলে যখন ঘরের ভিতরে ঢুকলাম, তখন ঘরটাতে নিকষ কালো অন্ধকার অনুভব করলাম। আলো জ্বালাতেই দেখতে পেলাম পাগলের মতো কেউ একটা বিছানায় শুয়ে আছে। আমাকে দেখেই বিছানা থেকে উঠে একটা কথা বলল, এই কে কে? আমি তার দিকে এগিয়ে গিয়ে তার মুখটা দেখতে নিজের ভিতরটাতে অনেক খারাপ লাগা অনুভব করলাম। কি ছিল আর কি হয়েছে এই 6 মাসে? স্পৃহাকে চিনতে অনেক কষ্ট হচ্ছিল আমার। কাঁদতে কাঁদতে চোখের নিচে দাগ পড়ে গিয়েছে, চোখ মুখ ফুলে গিয়েছে। আমি তার খুব কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম, এখনো কাঁদো আমার জন্য? তখন স্পৃহা বলল, তুমি তো বলেছিলে কাঁদতে। আমাকে কাঁদাতে খুব ভালো লাগে তোমার, তাই না? আমি তার চোখের পানিটা মুছে দিয়ে বললাম, কখনো না। তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি এখনো বিয়ে করনি কেন? তুমি কি জানতে আমি তোমার কাছে আসবো?
তখন স্পৃহা বলল, হ্যাঁ জানতাম, কারণ তুমি আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে সুখী হতে পারবে না। সুখী হওয়ার জন্য আমাকে তোমার কোনো একদিন হলেও দরকার হবে, তাই আমি অপেক্ষা করছিলাম এই দম বন্ধ হওয়ার মতো অন্ধকার ঘরে। তুমি আমাকে এত ভালোবাসার পরও কেন হাসান নামক নরপিশাচটার হাতে আমাকে ছেড়ে দিতে চেয়েছিলে? আমি যদি সত্যি সত্যি চলে যেতাম তখন কি হতো? তখন আমি স্পৃহাকে নিজের সর্বোচ্চ কাছে টেনে নিয়ে এসে বলি, এমনটা কখনোই হতো না। তুমি কি মনে করো আমি তোমাকে হাসানের সম্পর্কে সব জানার পরও তার কাছে চলে যেতে দিব? এমনটা ভাবলে তুমি অনেক বোকা। তুমি কি জানো স্টেশনে যে মেয়েটার সাথে হাসানকে তুমি দেখেছিলে সেই মেয়েটাকে তোমার হাসানের কাছে যাওয়ার আগের রাতেই আমি সব বলেছিলাম, কারণ সেই মেয়েটাকে আমি চিনি। তাকে সে হাসান ধোঁকা দিয়েছিল তোমার সাথে স্টেশনে, এজন্যই আমি যাইনি। তুমি যখনই হাসানের কাছে গিয়েছো তার ঠিক কিছু সময় আগেই মেয়েটা হাসানের ওখানে পৌঁছে গিয়েছে হাসানের অজান্তেই। খোঁজ নিয়ে দেখো হাসান ওই মেয়েটাকে বিয়ে করেছে, কারণ সে বিয়ে করতে বাধ্য ছিল। এক্ষেত্রে তোমার বোন অবনীর হাজবেন্ড রাশেদ আমাকে অনেক সাহায্য করেছে, কারণ সে হাসান ওই মেয়ে সম্পর্কে সব জানতো। তোমার বাবাকেও আমি ফোন করে বলেছিলাম তোমাকে নিয়ে আসতে, তাকে বোঝাতে অনেক কষ্ট হয়েছিল, তবে বোঝাতে পেরেছিলাম। আমি চেয়েছিলাম তোমাকে একটা শিক্ষা দিতে। জানো তোমার প্রতি আমার অনেক অভিমান। এখন তুমি আমাকে হারানোর ভয়ে সবসময় ভালোবাসবে। স্পৃহা আমার কথা শুনে অনেকটা বোকা বনে গেল। সে আস্তে করে বলল, এত বড় ধোঁকা আমার সাথে? যাকে এত ভালোবাসলে তাকে কষ্ট দিতে পারলে? আমি তখন স্পৃহার গালে হাত দিয়ে বললাম, কষ্ট দিয়েছি আরো বেশি ভালোবাসা পাওয়ার আশায়, তবে তোমাকে এমন অবস্থায় দেখে আমি অনেক কষ্ট পাচ্ছি এখন। তখন স্পৃহা বলল, কেন, আমি অনেক কেঁদেছি সেই জন্য? আমি তখন হেসে বললাম, আরে না, কি যে বলো, এটা কোনো কারণ না। আমি ভেবেছিলাম তোমাকে দেখার পর তোমাকে জড়িয়ে ধরে একটা কিস করব, কিন্তু তুমি এই 6 মাসে নিজের কোনো যত্ন নাও নাই। তোমার ঠোঁটের কি অবস্থা, চরচর হয়ে গেছে। কিস খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এখন তোমার ঠোঁটের একটু যত্ন নেওনি, এটা দেখে আমি খুব কষ্ট পেয়েছি। নিজের যত্ন নাও আর না নাও, ঠোঁটের যত্নটা অন্তত নেওয়া উচিত ছিল তোমার। তখন স্পৃহা রাগ দেখিয়ে অনেক ভালোবেসে বলল, অসভ্য, তুমি এত খারাপ হলে কবে থেকে? আমি কিছু বলতে যাব তার আগে স্পৃহা আমার ঠোঁটটাকে নিজের করে নিল। আজ আমাদের জন্য নতুন একটা বাসর সাজানো হয়েছে। স্পৃহা বাসর ঘরে বউ সেজে বসে আছে। আমি রুমে ঢুকেই দরজাটা লাগিয়ে দিয়ে স্পৃহার পাশে গিয়ে বসলাম। বিছানায় কোলবালিশ দেখিয়ে স্পৃহাকে বললাম, তোমার থেকে মনে হয় ওটার সাথে বাসর করলে বেটার হবে। তুমি একদিন বলেছিলে কোলবালিশের সাথে বাসর করতে। আমার এমন কথা শুনে স্পৃহা প্রচন্ড রেগে গেল। সে বিছানার উপরে থাকা কোলবালিশটা নিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দিল। তখন আমি তাকে বললাম, কি করলে তুমি? ওটা অনেক দাম দিয়ে কিনেছিলাম আমি। বিয়ের আগে ওটাই আমার একমাত্র ভালোবাসার মানুষ ছিল, আর তুমি কিনা ওটা ফেলে দিলে? তখন স্পৃহা আমার পাঞ্জাবির কলার চেপে ধরে বলল, আমি ছিলাম না তখন তোমার এটার দরকার ছিল, এখন তো আমি আছি, তাহলে ওটা দিয়ে কি ঘাস কাটবে তুমি? যতদিন বাঁচবো আমাকেই না হয় কোলবালিশ হিসেবে ব্যবহার করো। দুজন দুজনের কোলবালিশ হয়ে আজীবন বেঁচে থাকবো। আর ভুলেও যেন ওটার কথা না শুনি আমি। আমি স্পৃহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি স্পৃহা আমার সামনে 2টা টিকিট হাতে নিয়ে বসে আছে। আমি জিজ্ঞেস করতেই স্পৃহা বলল, হানিমুনের টিকিট বাবা আমাদের বিয়েতে গিফট হিসেবে দিয়েছেন। আমি বললাম, হানিমুনে কোথায় যেতে হবে, কক্সবাজার নাকি জাফলং? তখন স্পৃহা বলল, কক্সবাজারও না জাফলংও না, সোজা সুইজারল্যান্ড। আমি রাগ করে বলি, এত টাকা খরচ না করলেও পারতে, বাংলাদেশেই তো সুন্দর হানিমুন করা যেত। তখন স্পৃহা আমার হাতে হাত রেখে বলল, আমার বাবা এত এত টাকা পয়সা দিয়ে কি করবে বলো? ওসব তো আমারই, আর আমি তো তোমার। টাকাগুলোও তোমার, সবকিছুই তো তোমার। আমি কিছু বলি না, শুধু স্পৃহার হাত শক্ত করে চেপে ধরে এগিয়ে গিয়ে বলি, এত ভালোবাসা কই রাখবো আমি? তখন স্পৃহা বলে, কোথাও রাখতে হবে না, আমাকেই ফেরত দিও। তো আসসালামু আলাইকুম গাইস, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে মিথ্যা অপবাদ গল্পটা এখানেই সমাপ্তি হইতেছে। তো জানি না গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কালকে থেকে তোমার ছায়া গল্পের পার্ট 4 থেকে শুরু হবে, 3 পর্যন্ত দেওয়া আছে। যদি আপনারা এখনো না শুনে থাকেন তাহলে অবশ্যই শুনে নেবেন। আর পার্ট 4 কালকে থেকে ইনশাল্লাহ আপলোড করব। আমি চেষ্টা করব প্রতি রমজানই একটা করে ভিডিও আপলোড দেওয়ার। তো আপনারা সবসময় সাপোর্ট করবেন, ভালোবাসা দেখাবেন। আপনারা যদি সাপোর্ট করেন, ভালোবাসা দেখান, তাহলে ভিডিও বানানোর জন্য একটা আকাঙ্ক্ষা থাকে যে কখন ভিডিও বানাবো, কখন ভিডিও আপলোড দেব, কখন আমার ভালোবাসার মানুষদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে, তারা দেখবে।
তো আপনারা অবশ্যই সাপোর্ট এবং ভালোবাসা দেখাতে থাকবেন। যদি আপনারা সাপোর্ট এবং ভালোবাসা না দেখেন তাহলে ভিডিও বানানোর যে ইচ্ছা শক্তি ওইটাই আসে না, মানে ভিডিও যে বানাবো ওই রকম মন মানসিকতাই থাকে না। তো অবশ্যই ভালোবাসা এবং সাপোর্ট দেখাবেন আপনারা। আমি চেষ্টা করব যেন সবসময় আমি একটা করে ভিডিও আপলোড করতে পারি প্রতিদিন। যদিও কাজটা অনেক মানে কষ্ট হয়ে যায় আর কি, ব্যস্ততার মধ্যে ফ্যামিলি আছে, ওই দিক দিয়ে অন্য কাজের চাপ আছে, সব কিছু মিলাই জিলাই মানে এডিটিং করার সময় পাই না বা ভয়েস ওভার দিতে একটু কষ্ট হয়ে যায়। তাও আমি চেষ্টা করব যেন প্রতিদিন আমি একটা ভিডিও নিয়ে আসতে পারি। তো আপনাদের প্রতিও আমার অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।